হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আগের দিন দেখো আমরা যখন সলিউশনের ভেপার প্রেসার বের করেছিলাম তখন সেখানে আমরা লিখেছিলাম যে টু ভলাটাইল লিকুইডস, অর্থাৎ সেখানে যে দ্রবণটা আমরা নিয়েছিলাম সেই দ্রবণের সলিউট এবং সলভেন্ট অর্থাৎ দ্রাব্য এবং দ্রাবক উভয়ই ছিল কিন্তু ভলাটাইল বা উদ্বায়ী। আজকে আমরা যেটা আলোচনা করব, অর্থাৎ আজকে আমরা যে দ্রবণটা নিয়ে আলোচনা করব সেই দ্রবণের দুটো অংশ থাকবে, একটা হবে দ্রাব্য আর একটা হবে দ্রাবক। তো দ্রাবক মানে হচ্ছে সলিউট আর দ্রাবক মানে সলভেন্ট, এটা আমরা প্রত্যেকেই জানি। আর দ্রবণ মানে হচ্ছে সলিউশন। তাহলে আজকে যে সলিউশনের ভেপার প্রেসার নিয়ে আমরা ডিসকাস করব বা বাষ্পচাপ নিয়ে, তার মধ্যে এই যে দ্রাব্য পোর্শনটা, এই দ্রাব্য পোর্শনটা কিন্তু আজকে আমরা নেব নন ভলাটাইল বা অনুদ্বায়ী বা নন ভলাটাইল। অর্থাৎ এই দ্রাব্য বা সলিড পোর্শনটার কিন্তু ইভাপোরেশন হওয়ার বা বাষ্পায়িত হওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে না ইন জেনারেল। তাহলে এই পদার্থটা কীরকম হবে? কঠিন পদার্থ হবে। অপরদিকে যেটা দ্রাবক হিসাবে নেব সেটা হবে উদ্বায়ী বা ভলাটাইল, অর্থাৎ এটা ইভাপোরেশন হবে বা ইভাপোরেট হওয়ার টেন্ডেন্সি থাকবে এবং ইন জেনারেল এই পদার্থটা হবে তরল। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে একটা পিওর সলিউশন থেকে বা পিওর সলভেন্টের সাথে বা পিওর একটা উদ্বায়ী তরলের সাথে যখন আমরা অল্প অল্প করে দ্রাব্য পদার্থ যোগ করব তখন তার ভেপার প্রেসার বা বাষ্পচাপের কি পরিবর্তন হবে, সেটা বাড়বে নাকি কমবে, সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। ঠিক আছে, বেশ। তাহলে প্রথমেই আমরা একটা ক্লোজ কন্টেনার নিলাম, কারণ ক্লোজ কন্টেনার না নিলে আমাদের বাষ্পচাপের কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, এই ক্লোজ কন্টেনারের মধ্যে প্রথমে মনে করো আছে শুধুমাত্র দ্রাবক পদার্থ। দ্রাবক শব্দের অর্থ হলো সলভেন্ট। ঠিক আছে, প্রথমে মনে করো শুধুমাত্র এর মধ্যে দ্রাবক আছে। দ্রাবকের কণাগুলোকে আমি এখানে লিখলাম। ধরো দ্রাবকের তিনটে কণা এ। আমরা প্রথম দিনই বলেছি যে দ্রাবকটাকে আমরা জেনারেলি এ দ্বারা প্রকাশ করব, তাহলে সবসময় আমাদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে মনে করো উদ্বায়ী দ্রাবক কি বর্তমান? এ বর্তমান। শুধুমাত্র এর মধ্যে এ এর কণাগুলো রয়েছে। ঠিক আছে, বেশ। তাহলে প্রাথমিক অবস্থাতে প্রত্যেকটা কণার জন্য বাষ্পচাপ তৈরি হবে যে সমস্ত কণাগুলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলে অবস্থিত, এবং এই বাষ্পচাপটা যেহেতু বিশুদ্ধ এর জন্য তৈরি, সেই জন্য এর নাম আমরা দেখেছিলাম পি নট এ। ঠিক আছে, বা পি নট এ দ্বারা এটাকে প্রকাশ করা হয়, যেখানে পি নট এ মানে হচ্ছে বিশুদ্ধ এ এর বাষ্প চাপ। এগুলো আমরা প্রত্যেকেই জেনেছি। এখন আজকে আমরা কি করব, এর সাথে বি যোগ করব। ঠিক আছে, বি মানে কি? দ্রাবক বা সলিউট। কি ধরনের সলিউট? নন ভলাটাইল বা অনুদ্বায়ী। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত সলিউটগুলোর ইভাপোরেট হওয়ার বা বাষ্পায়িত হওয়ার কোনো টেন্ডেন্সি বা ইচ্ছা থাকবে না ইন জেনারেল, তাহলে সেটা কীরকম পদার্থ হবে? কঠিন পদার্থ হবে। বেশ। আচ্ছা, আর এটা কীরকম হবে? এটা তরল পদার্থ হবে। ঠিক আছে, বেশ। এবারে যখন আমরা এই দুটোকে মিক্সড করব তখন যে সলিউশনটা আমরা পাবো বা দ্রবণটা আমরা পাবো, সেই সলিউশনের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফলে একটা জিনিস লক্ষ্য করে দেখো। ধরো এখানে আমরা বোঝার সুবিধার্থে বলছি 4টে এর মলিকিউল বা অণু রেখেছিলাম। এবারে কি হবে, এখানে এর সাথে সাথে পৃষ্ঠতলে কিন্তু বিও চলে আসবে। এটা আমরা আগেও দেখেছি, যখন আমরা এ আর বি দুটো আলাদা আলাদা ভলাটাইল লিকুইডকে মিক্সড করেছিলাম তখন আমরা দেখেছিলাম সলিউশনে পৃষ্ঠতলের ক্ষেত্রফলে যেমন এর কণাগুলো অবস্থান করে ঠিক তেমনিভাবে বি এর কণাগুলোও আসবে, তাই না? বেশ। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি আমরা এইভাবেই লিখি জিনিসটাকে, তাহলে এখানে 4টে এর মলিকিউল ছিল, এখানে কিন্তু এর মলিকিউল হয়ে গেছে কটা? দুটো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো খুব ভালো করে। তাহলে বি এর মলিকিউল কিন্তু চলে এসেছে দুটো। অর্থাৎ এই টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা স্পেসটাতে যদি টোটাল 4টে মলিকিউল থাকার জায়গা থাকে, প্রথমে 4টে জায়গায় কি দ্বারা পূরণ করেছিল? এ মলিকিউল দ্বারা পূরণ করেছিল। কিন্তু যখনই আমরা বি যোগ করলাম তখনই কি হলো,
কিছু পরিমাণ বি সেখানে যে এর জায়গাটা রিপ্লেস করলো, অর্থাৎ এখানে এ এবং বি উভয়ই উপস্থিত। কিন্তু এখানে একটা জিনিস আমাদের ভাবার আছে যে সলিউশনটা এ প্লাস বি মিলে তৈরি হলেও যেহেতু বি অনুদ্বায়ী পদার্থ, তাই বি এর ক্ষেত্রে পি এ পিবি এর মানটা কিন্তু 0, অর্থাৎ বি এর ক্ষেত্রে কিন্তু কোনো ভেপার প্রেসার তৈরি হবে না বা বাষ্পচাপ তৈরি হবে না। কারণ এটা তো অনুদ্বায়ী পদার্থ, এটা তো গ্যাসীয় অবস্থাতে বা ভেপারে পরিণতই হতে চাইবে না, তাহলে এর বাষ্পচাপও হবে না। অর্থাৎ এখানে যে বাষ্পচাপটা টোটাল তৈরি হবে সে বাষ্পচাপটা শুধুমাত্র এর জন্যই তৈরি হবে, বি এর জন্য কিন্তু তৈরি হবে না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বেশ, এবারে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা আগেও দেখেছিলাম যে এখানে যে এর বাষ্পচাপ, এটাকে কি আমরা আর পি নট এ বলতে পারবো না, এটাকে আমরা বলবো পি এ। পি এ শব্দের অর্থ হলো আংশিক বাষ্পচাপ। আংশিক কেন? এখন শুধুমাত্র আর এ নেই, এখানে বি ও উপস্থিত, সেই জন্য এর যে বাষ্পচাপ সেটা হচ্ছে মোট সমগ্র যে দ্রবণ তার বাষ্পচাপের সাপেক্ষে, অর্থাৎ দ্রাব্য এবং দ্রাবক উভয়ের সাপেক্ষে, সেই জন্য পি এটাকে বলা হয়ে থাকে যে আংশিক বাষ্পচাপ। আংশিক বাষ্পচাপ, ঠিক আছে, বা পার্সিয়াল ভেপার প্রেসার। তো এখন একটা জিনিস আমরা দেখলাম যে যখন আমরা এই পিওর এ থেকে সলিউশনে এলাম তখন তার বাষ্পচাপের মান কিন্তু কমে গেল, কারণ এখানে 4টে মলিকিউলের জন্য বাষ্পচাপ তৈরি হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই একই উদাহরণ, মাত্র 2টো মলিকিউলের জন্য বাষ্পচাপ তৈরি হচ্ছে, বাকি 2টো প্লেস বি দ্বারা অকুপাই হয়েছে এবং বি এর বাষ্পচাপ হচ্ছে 0, কারণ বি হচ্ছে অনুদ্বায়ী, ওর বাষ্প হওয়ার কোনো টেন্ডেন্সিই নেই। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার যে পি এ বা পার্সিয়াল ভেপার প্রেসার অফ এ ইজ লেস দেন পি নট এ, অর্থাৎ আংশিক বাষ্পচাপের পরিমাণ বিশুদ্ধ এ এর বাষ্পচাপের বা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে কনক্লুশনে এলাম যে যদি আমরা অনুদ্বায়ী দ্রাবক যোগ করি তাহলে দ্রবণের বাষ্পচাপ হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? হ্রাস পাবে। অনুদ্বায়ী দ্রাবক যদি আমরা যোগ করি তাহলে দ্রবণের বাষ্পচাপ কিন্তু হ্রাস পাবে। এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এখন আমাদের আরেকটা জিনিস ভাবতে হবে রাউল্টের সূত্র অনুযায়ী। দেখো ভালো করে যে যদি আমরা এখানে বি এর পরিমাণটা খুব কম নিয়েছি, মনে করো বি এর পরিমাণ ম্যাক্সিমামটাই আমাদের দ্রাবক আছে বা এটা আছে, তাহলে এখানে ধরো এখানে 4টে এ ছিল, বি এর পরিমাণ খুব কম নিয়েছি, তাহলে বি এর পরিমাণ হয়তো খুব কম নিলে কি আর 2টো অকুপাই করতে পারবে? মাত্র হয়তো বি দ্বারা একটা অকুপাই হলো, বাকি 3টে হয়তো এ থাকলো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, আবার মনে করো বি এর পরিমাণটা আমরা বাড়ালাম আস্তে আস্তে, তাহলে বি এর পরিমাণ যদি খুব বেশি পরিমাণ বাড়িয়ে দিই আরেকটু, তাহলে হয়তো একটা জায়গাতে 2টো পজিশন বি দ্বারা অকুপাই করতে থাকবে। মানে ব্যাপার যেটা হচ্ছে যে এই যে আংশিক চাপ যেটা এ বা দ্রাবকের দ্বারা তৈরি হচ্ছে, সেই আংশিক চাপের পরিমাণটা তত বেশি হবে যত এ বা দ্রাবক তার মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশের পরিমাণ বেশি হবে। মোল ভগ্নাংশ বলতে বোঝায় যে পুরো দ্রবণে এর যে পরিমাণ, সেই পরিমাণটা যত বেশি হবে বা এর মোল সংখ্যা যত বেশি হবে তত এর মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ বাড়বে। কারণ মোল ভগ্নাংশের যে থিওরি, সেই থিওরি থেকে আমরা দেখেছি যে মোল ফ্র্যাকশন অফ এ সমান এনএ বাই এনএ প্লাস এনবি, এটা আমাদের কাছে ক্লিয়ার। আবার মোল ফ্র্যাকশন অফ বি সমান এনবি বাই এনএ প্লাস এনবি, অর্থাৎ টোটাল মোল সংখ্যার সাপেক্ষে এর যে মোল সংখ্যার অনুপাত সেটাকেই বলা হয়ে থাকে মোল ভগ্নাংশ। অর্থাৎ এখানে আমরা এন এ বা এর মোল সংখ্যা যত বাড়াবো, ঠিক আছে, তত কি হবে? এর মোল ভগ্নাংশের পরিমাণটাও বাড়বে বা মোল ফ্র্যাকশন অফ এর পরিমাণটাও বাড়বে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, ধরো দ্রাবকের পরিমাণটা খুব বেশি আছে, তার মানে দাঁড়ায় যে এনএ বা এর মোল ফ্র্যাকশনটাও খুব বেশি আছে। আচ্ছা, বি এর পরিমাণটা তখন নগণ্য,
তাহলে তখন মোল ফ্র্যাকশন অফ এর মানটাও বেশি হবে এবং তখন আংশিক বাষ্পচাপের যে পরিমাণ সেটাও বেশি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি এ প্রপোর্শনাল টু এক্স, লিখলাম এটাকে। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য যে এক্স এ, অর্থাৎ এর আংশিক বাষ্পচাপের পরিমাণ এর মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশের সাথে সমানুপাতিক, এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, মনে করো এখানে এর 100টা মলিকিউল ছিল, এখানে বি খুব অল্প পরিমাণ নিয়েছি, ফলস্বরূপ কি হলো, এখানে মনে করো মাত্র দুটো বি দ্বারা অকুপাই হয়েছে, বাকি 98টা এ আছে, অর্থাৎ এর মোল ফ্র্যাকশন এখানে খুব বেশি, বা এর যে অনুপাত, মোল ফ্র্যাকশনের যে অনুপাত বা মোল ভগ্নাংশের অনুপাত সেটা খুব বেশি, ফলস্বরূপ কি হবে, এর আংশিক বাষ্পচাপের পরিমাণটাও খুব বেশি হবে। এবার আমরা চলে আসব যে এই সংক্রান্ত রাউল্টের সূত্রটা কি। দেখো এখানে আমি রাউল্টের সূত্রের যে ইকুয়েশনটা সেটা আমি ফার্স্ট মেইন জিনিসটা লিখেছি যে পি এ প্রপোর্শনাল টু, তার মানে হচ্ছে এক্স এ, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায়, কারণ আমরা দেখেছি ভেপার প্রেসারের ক্ষেত্রে উষ্ণতাটা ফিক্সড রাখতে হয়, নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট একটা দ্রবণের ক্ষেত্রে সেই দ্রবণের যে কম্পোনেন্ট রয়েছে বা উপাদান রয়েছে তার আংশিক বাষ্পচাপের পরিমাণ সেই দ্রবণের সেই নির্দিষ্ট উপাদানটির যে মোল ভগ্নাংশ তার সাথে সমানুপাতিক, অর্থাৎ পি এ প্রপোর্শনাল টু হলো এক্স এ, অর্থাৎ এখানে এক্স এ অর্থাৎ এর মূল ভগ্নাংশ যত বাড়বে তত এর আংশিক বাষ্পচাপের পরিমাণটাও তত বাড়বে। ঠিক আছে, আচ্ছা এখানে পি বি এর কোনো গল্প রাখছি না, তার কারণটা হচ্ছে পি বি সমান এখানে 0, কারণ এখানে বি যেটা নিয়েছি বা সলিউট যেটা নিয়েছি সেটা হচ্ছে নন ভলাটাইল, অর্থাৎ তার ভেপার প্রেসার হচ্ছে 0, অর্থাৎ তার ভেপার তৈরি করার কোনো টেন্ডেন্সি থাকবে না। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশনটা পেলাম পি এ প্রপোর্শনাল টু এক্স এ। এখান থেকে কি আমরা এটা লিখতে পারি, আগের দিনেও দেখো এগুলো আমরা আলোচনা করেছিলাম যে পি এ সমান কে ইন্টু এক্স এ। তাহলে আচ্ছা, তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা বের করার সময় দেখো আমরা সহজেই লিখতে পারবো যে যদি পিওর স্টেট হয়, অর্থাৎ শুধুমাত্র যদি এ থাকে, তাহলে এক্স এর মানটা কত হয় আমরা জানি 1 হয়, এটা আমরা প্রত্যেকেই দেখেছি আগের দিনেও। তখন পি এটাকে আর পি এ বলা যায় না, পি এ নট বলা হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে তখন কে সমান হয়ে যাবে পি এ নট, কারণ এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 1। ক্লিয়ার হয়েছে? বেশ, তার মানে এখান থেকে আমরা যে ইকুয়েশনটা পেলাম, আগের দিনেও ইকুয়েশনটা আমরা ড্র করেছিলাম যে পি এ নট ইন্টু এক্স এ, এটা হচ্ছে রাউল্টের সূত্রের ফার্স্ট ইকুয়েশন, যে পি এ সমান পি এ নট ইন্টু এক্স এ, এটার সাহায্যে আমরা অঙ্ক করতে পারবো। এখন এটাকেই যদি আমরা এর মোল ফ্র্যাকশনের পরিবর্তে বি এর মোল ফ্র্যাকশন দ্বারা প্রকাশ করার চেষ্টা করি, তাহলে ইকুয়েশনটা দেখো খুব সহজেই আমাদের লেখা যেতে পারে এরকম যে পি এ সমান পি এ নট ইন্টু 1 মাইনাস মোল ফ্র্যাকশন অফ বি। এটা কেন লিখতে পারলাম, কারণ আমরা তো প্রত্যেকেই জানি যে মোল ফ্র্যাকশন অফ এ প্লাস মোল ফ্র্যাকশন অফ বি সমান 1, তাহলে মোল ফ্র্যাকশন অফ এ সমান কত হবে 1 মাইনাস মোল ফ্র্যাকশন অফ বি, এটা আমরা জেনারেলি লিখতেই পারি। তাহলে পরে এখান থেকে যে ইকুয়েশনটা আমরা পেলাম সেটা হচ্ছে পি এ সমান পি এ নট মাইনাস পি এ নট ইন্টু এক্স বি বা মোল ফ্র্যাকশন অফ বি, বা আমরা লিখতে পারি, আচ্ছা এখানে লিখছি আমি এবার, যে পি এ নট এক্স বি সমান পি এ নট মাইনাস পি এ লিখতে পারি এটা, বা এক্স বি বা মোল ফ্র্যাকশন অফ বি সমান পি এ নট মাইনাস পি এ বাই হচ্ছে পি এ নট। এটা হচ্ছে রাউল্টের সূত্রের সেকেন্ড ইকুয়েশন। তাহলে ফার্স্ট ইকুয়েশন হচ্ছে পি এ সমান পি এ নট ইন্টু এক্স এ, এখান থেকে আমরা দেখেছি যে এর মোল ফ্র্যাকশন যত বাড়াবো তত তার আংশিক বাষ্পচাপটা বাড়তে থাকবে, এটা ক্লিয়ার। সেকেন্ডের থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্স বি বা মোল ফ্র্যাকশন অফ বি, এটা কি প্রকাশ করছে না, এক্স বি বলতে বোঝায় মোল ফ্র্যাকশন অফ সলিউট বা দ্রাব, এটা মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ বি, তার মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট। ঠিক আছে, এই মোল ফ্র্যাকশন অফ সলিউটের মানটা কিসের সাথে সমানুপাতিক হবে বা কিসের সাথে বাড়বে, দেখো একটা জিনিস লক্ষ্য করে, পি এ নট মাইনাস পি এ, এটার মানেটা হচ্ছে ভেপার প্রেসার বা বাষ্পচাপের হ্রাস, এটা তো ক্লিয়ার। প্রাথমিক অবস্থাতে বাষ্পচাপ ছিল পি এ নট বিশুদ্ধ দ্রাবকের, আর পি এ হলো কি
আংশিক বাষ্পচাপ দ্রবণের, তাহলে যতটা পরিমাণ কমলো বাষ্পচাপটা সেটাই হচ্ছে বাষ্পচাপের হ্রাস বা বাষ্পচাপের অবনমন। আর এই বাষ্পচাপের অবনমনকে যদি আমরা প্রাথমিক বাষ্পচাপ দ্বারা ভাগ করি তাহলে সেটাকে বলা হয়ে থাকে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই কনসেপ্টগুলো আমাদের এমনি বেসিক কনসেপ্ট, যে যখন কোনো কিছুকে তার মূল বা প্রাথমিক সংখ্যাটা দ্বারা বা পরিমাণটা দ্বারা ডিভাইড করা হয় সেটাকে বলা হয়ে থাকে আপেক্ষিক হ্রাস বা আপেক্ষিক অবনমন। তার মানে এই ঘটনাটাকে আমরা বলতে পারি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। অর্থাৎ এখান থেকে আমাদের জিনিসটা লেখা যেতে পারে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের পরিমাণ বা আপেক্ষিক অবনমন দ্রাব এর মোল ভগ্নাংশের সাথে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট ইকুয়েশন যেটা পেয়েছিলাম সেটা ছিল এরকম, পিএ সমান পিএ নট ইন্টু এক্স এ, এটা একটা ইকুয়েশন ছিল। সেকেন্ড ইকুয়েশন যেটা আমরা পেলাম যে মোল ফ্র্যাকশন অফ বি সমান পিএ নট মাইনাস পিএ বাই পিএ নট। ঠিক আছে, মানে বাষ্পচাপের অবনমন বাই প্রাথমিক বাষ্পচাপ। ঠিক আছে, অর্থাৎ আপেক্ষিক বাষ্পচাপের অবনমন। ঠিক আছে, বা এটাকে বলা হয়ে থাকে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ লোয়ারিং, খুব ইম্পর্টেন্ট টার্ম, অফ ভেপার প্রেসার। তো এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কিসের সাথে তুলনামূলক সমানুপাতিক হবে না দ্রাব এর মোল ভগ্নাংশ। দ্রাব এর মোল ভগ্নাংশের সাথে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের হার কি হবে, সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে এই যে আপেক্ষিক বাষ্পচাপের অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এটাকে দেখো আমরা লিখতেই পারি যে মোল ফ্র্যাকশন অফ সলিউট, তাই তো, এটা সমানই হচ্ছে এইটা। তার মানে এটাও লেখা যায় যে আপেক্ষিক বাষ্পচাপের অবনমনের হার বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার যেটা, সেটা হচ্ছে এনবি বাই এনএ প্লাস এনবি। ক্লিয়ার এতটা অবধি? বেশ, তাহলে এটা মানে হচ্ছে সলিউটের মোল সংখ্যা, এটা সলভেন্টের মোল সংখ্যা, এটা হচ্ছে সলিউটের মোল সংখ্যা, এটা আমরা জেনেছি, তাই তো, মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশের ডেফিনেশন থেকে। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে দেখছি যে আপেক্ষিক বাষ্পচাপের অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারটা কিসের উপর নির্ভর করছে, দ্রাব পদার্থের মোল ভগ্নাংশের উপর নির্ভর করছে। এবং সেই দ্রাব পদার্থের মোল ভগ্নাংশটা কিসের উপর নির্ভর করছে, দ্রাব এবং দ্রাবকের মোল সংখ্যার উপর নির্ভর করছে। কিসের উপর, খুব ইম্পর্টেন্ট টার্ম, মোল সংখ্যার উপর নির্ভর করছে। সেই জন্য এই ধর্মটাকে বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারটাকে বলা হয়ে থাকে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। তাহলে আজকে থেকে একটা নতুন টার্ম আমরা শিখলাম, সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম কাকে বলে। কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম হলো কোনো একটা সলিউটের সেই সমস্ত ধর্ম, যে সমস্ত ধর্মগুলো সলিউটে শুধুমাত্র কতগুলো সংখ্যা রয়েছে, তার মলিকিউলস, তার আয়ন, তার মোলস, এইসবের উপর নির্ভর করে, সলিউটের কোনো প্রপার্টি বা ধর্মের উপর নির্ভর করে না, সেই সমস্ত ধর্মগুলোকে বা সলিউটের সেই সমস্ত প্রপার্টিগুলো আমরা বলবো যে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। তাহলে ডেফিনেশনটা আমরা এরকম দেবো যে সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি হলো যে কোনো একটা সলিউট বা দ্রাব পদার্থের বা দ্রবণের সেই সমস্ত ধর্ম, যে সমস্ত ধর্মগুলো সলিউটে শুধুমাত্র সংখ্যার উপর নির্ভর করে, তাদের প্রকৃতির উপর নির্ভর করে না, তাদেরকে আমরা বলবো কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। এবার আমরা একটা জাস্ট এই সূত্রের মাধ্যমে অঙ্ক করব, তাহলে এই পার্টটা শেষ হবে। দেখো এখানে একটা খুব সুন্দর ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছি, এটার মাধ্যমে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। দেখো বিশুদ্ধ জলের বাষ্পচাপ দিয়েছে 60 মিলিমিটার এইচজি। তার মানে বিশুদ্ধ জলের বাষ্পচাপকে সবসময় আমরা পিএ নট দ্বারা প্রকাশ করি, সেটা সময় দেওয়া আছে, তাহলে সেটা সমান হচ্ছে 60। কি চেয়েছে, দ্রবণের বাষ্পচাপ। দ্রবণের বাষ্পচাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, পিএ। ঠিক আছে, কারণ এখানে যেটা মেশানো হচ্ছে, ইউরিয়া মেশানো হচ্ছে, ইউরিয়া হচ্ছে নন ভলাটাইল সলিউট। ঠিক আছে, আর জল কি, ভলাটাইল। তার মানে ইউরিয়ার জন্য কোনো বাষ্পচাপ সেখানে থাকবে না। আচ্ছা, আর
দ্রবণের যে বাষ্পচাপ PA সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আমাদের ফর্মুলা কি, আমরা দুটো ফর্মুলা দেখেছি, তাহলে প্রথম ফর্মুলাটা দ্বারা আগে করি। PA নট মাইনাস PA বাই PA নট অর্থাৎ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার দ্রাব্য পদার্থের মোল ভগ্নাংশের সাথে সমানুপাতিক বা সমান। ঠিক আছে, তার মানে এই সূত্রটা। এবার আমাদের বের করতে হবে XB বা মোল ফ্র্যাকশন অফ B, এটা সমান আমরা জানি NB বাই NA প্লাস NB, এটা আমাদের কাছে ক্লিয়ার। তাহলে এবারে দ্রাব্য এর মোল সংখ্যা কত সেটা আমাদের জানতে হবে। দ্রাব্য কোনটা, ইউরিয়া। ইউরিয়া কত গ্রাম নেওয়া হয়েছে, 30 গ্রাম। তার মানে 30 বাই, আমরা জানি মূল সংখ্যা বের করতে হয় প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। প্রদত্ত ওজন 30 দেওয়া আছে, এবারে আণবিক ওজন। ইউরিয়ার সংকেত কত, NH2CO NH2। এর যদি আমরা আণবিক ওজনটা বের করি তাহলে দেখাবে এটা হবে 60। দেখবে প্রথম দিনই তোমাদের একটা ছক দিয়েছিলাম, সেখানে ইউরিয়ার মানটা লেখা ছিল, তোমরা নিজেরাও ক্যালকুলেট করে দেখে নিতে পারবে। তার মানে NBটা হয়ে গেল কত, হাফ। আচ্ছা, জলের মোল ফ্র্যাকশনটা তাড়াতাড়ি বের করে নিই। এই মোল ফ্র্যাকশন বলছি, নাম্বার অফ মোলসটা। জল কত গ্রাম দেওয়া আছে, 72 গ্রাম। তাহলে 72 বাই জলের মলিকুলার ওয়েট কত, 18। তাহলে এটা হচ্ছে কত, 4। এটা আমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এটা হাফ মানে 0.5 করলাম। তাহলে পরে আমাদের যে মোল ফ্র্যাকশন অফ বি, সেই মোল ফ্র্যাকশনের মানটা কত হবে, NB মানে 0.5 বাই NA প্লাস NB মানে 4 প্লাস 0.5 মানে 0.5 বাই 4.5 মানে কত হচ্ছে আমাদের, ভ্যালুটা আসছে 1/9। ঠিক আছে, এবার এই মানটা এখানে পুট করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো PA নট মানে 60, এটা আমাদের কাছে জানা আছে। আচ্ছা, PA এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে P এর জায়গায় PA রাখলাম, নিচে আবার 60 বসালাম PA নটের জায়গাতে। আর XB বা মোল ফ্র্যাকশন অফ B আমাদের কত বেরিয়ে গেছে, 9। তাহলে এখান থেকে PAটাকে আমরা ক্যালকুলেট করব এবং P এর মানটা বেরোবে 53.33 মিলিমিটার Hg। খুব সহজ একটা অঙ্ক, ভেরি ইজি অঙ্ক। দেখো এখান থেকে মোল ফ্র্যাকশন অফ B আমাদের বের করে নিতে হলো আগে। মোল ফ্র্যাকশন অফ B মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ B বাই নাম্বার অফ মোলস অফ A প্লাস নাম্বার অফ মোলস অফ B। ঠিক আছে, এখান থেকে আমরা NA আর NBটাকে আলাদা আলাদা করে ক্যালকুলেট করলাম। NB মানে হচ্ছে দ্রাব্য, NA মানে হচ্ছে দ্রাবক। ঠিক আছে, দুটোর মোল সংখ্যা বের করলাম, মোল ফ্র্যাকশন বের করলাম, সেখান থেকে আমরা PAটাকে বের করে নিলাম। এখন এই একই অঙ্ক যদি আমরা একটু অন্যভাবে করতে চাই তাহলে আমরা কি করে করব, মানে আমাদের হাতে তো আরেকটা সূত্র রয়েছে। সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে PA সমান PA নট ইন্টু মোল ফ্র্যাকশন অফ A। তাহলে PAটা বের করব, PA নট 60 দেওয়া আছে, ইন্টু মোল ফ্র্যাকশন অফ A অর্থাৎ XA, এটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা এখান থেকেই পেয়ে যাব যে এই যে XB আমরা বের করলাম, ঠিক আছে, XB এর পরিবর্তে আমরা এখানে কি বের করব, XA বের করব। তাহলে একটা জিনিস হয় যে এইখানে 1/9 বের করেছি XB, তাহলে এখান থেকে আমরা জেনারেলি বলতেই পারি যে XA তার মানে হবে 1 মাইনাস 1/9, তার মানে 8/9। এটা তো হতে বাধ্য, তাহলে এখানে 8/9 করলাম, মানটা বের করে দিলাম। তা না হলে আরেকটা জিনিস করা যেতে পারে যে এখানে শুধু শুধু XBটাকে না বের করে আমরা ডাইরেক্ট XAটাকে বের করলাম, সেটাও করতে পারি। ডাইরেক্ট XAটাকে বের করলাম, তাহলে NA আর NBটা এটা বের করতেই হচ্ছে, এটা না বের করলে তো হবে না। তাহলে XA সমান কি হয়ে যাবে, ওপরে NA নিচে হচ্ছে NA প্লাস NB। তার মানে ওপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 4 প্লাস 0.5 মানে হচ্ছে 4/4.5। এটা আমরা করতে পারি। তাহলে 4/4.5ও যা আর 8/9ও তাই, একই ব্যাপার। তো যাই হোক, এখানে আমরা 4/4.5 লিখলাম, মানটা ক্যালকুলেট করলে আমাদের 53.33 আসবে। তাহলে আমরা আইদার প্রথমকার সূত্র আর দ্বিতীয় সূত্র যেটা দিয়েই করি না কেন, মান সে একই আসবে। আমাদের দ্রবণের বাষ্পচাপ আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, সেখানে আমাদের হয়তো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের মানটা দিয়ে দেওয়া থাকবে, আর মোল ফ্র্যাকশনের সাহায্যে আমরা পুরো মানটা করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের সূত্র, যেটা হচ্ছে একটা সংখ্যাগত ধর্ম, কারণ সেটা শুধুমাত্র মোল ফ্র্যাকশনের উপর নির্ভর করে। আর মোল ফ্র্যাকশনটা আবার যেটা শুধুমাত্র সলিউটের, শুধুমাত্র সংখ্যাগুলোর উপর নির্ভর করে, সলিউটের প্রকৃতির উপর কিন্তু কোনোভাবেই নির্ভর করে না। সেই জন্য এই ধর্মগুলোকে বলা হয়ে থাকে সংখ্যাগত ধর্ম। আজকে ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো, বইটা একটু পড়বে ভালো করে, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ।